পেট্রোল অকটেনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। সংকট শুরুর পর থেকে এই ধারণা সামনে এলেও তার সিংহভাগ আসলে নির্ভর আমদানি ব্যবস্থার উপরে। ফলে গেল এক মাসে অপরিশোধিত তেল আসা কমে যাওয়ায় রিফাইনারি থেকে উৎপাদন কমেছে পণ্য দুটির। অন্যদিকে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকেও আগের মতো মিলছে না ওই দুই জ্বালানির কাঁচামাল। সব মিলিয়ে তৈরি হয়েছে এক ধরনের বড় সংকট। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। পেট্রোল অকটেনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বছর চারেক আগে এক বক্তব্যে প্রতিষ্ঠিত হয় এমন দাবি, কিন্তু যুদ্ধ শুরু না হতেই কেন উল্টে গেল সেই বাস্তবতা? বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ যে দিনের সিংহভাগ সময় চলে যাচ্ছে জ্বালানি সংগ্রহে। যদি উৎপাদন হয়েই থাকে তাহলে আমাদের এত ভোগান্তি কেন? আর যদি সত্যি সংকট না হয়ে থাকে তাহলে কি প্রয়োজন আমার শপিং মল 6টা বাজে বন্ধ করা? কি প্রয়োজন আমার অফিস আদালত 4টা পর্যন্ত বন্ধ করা? অবশ্যই সংকট আছে। হাজার হাজার গাড়ি সিরিয়ালে পড়ে রয়েছে, তেল পায় না অনেকে, আর অনেক পাম্পে দেয় না। ঢাকা সিটির মধ্যে খালি এইটা, আর আপনি ওই কন্টেনারের উল্টা পাশে একটা আছে, ওইটা দিতে পরিবাগে। তাহলে সত্যিকারের তথ্যটা কি? বিশ্লেষণ বলছে বর্তমানে দেশে পেট্রোলের বার্ষিক চাহিদা 4.5 লাখ টনের ওপরে। এর মধ্যে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেনসেট থেকে আসে 40%। বাকি 60%ই আমদানি ব্যবস্থার উপর নির্ভরশীল, যার বড় অংশ আসে ইস্টার্ন রিফাইনারি থেকে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে। কিন্তু গেল এক মাসে ক্রুড আমদানি কমেছে আশঙ্কাজনক হারে। ফলে সেখান থেকে পাওয়া যাচ্ছে না চাহিদা মতো। তাই সংকট দেখা দিয়েছে এই জ্বালানির। বিকল্প বন্দর ব্যবহার করে আমরা আনার চেষ্টা করছি, হরমুজ প্রণালীটা অ্যাভয়েড করে। তাতে দাম হয়তো বেড়ে যাবে, কিন্তু আমার সরবরাহ চ্যানেলটা ঠিক থাকবে। বাট স্টিল সরকার অত্যন্ত সচেতনভাবে সাপ্লাই চেইন ঠিক রেখেছে, এবং এপ্রিল মাসের সাপ্লাই চেইন ঠিক আছে, মার্চ মাসেরটা ঠিক ছিল। ইভেন আমরা মেতে কী হবে, জুনে কী হবে, সেই প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে করছি। ফলে ইনশাল্লাহ জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আসা যাক অকটেনের হিসাবে, বার্ষিক চাহিদা 4 লাখ টনের কিছু বেশি। এর মধ্যে সরাসরি আমদানি হয় অর্ধেকের উপরে। বাকি তেলের 22% আসে দেশীয় গ্যাস ক্ষেত্রের কনডেনসেট থেকে, আর 18% উৎপাদিত হয় আমদানি করা কনডেনসেট থেকে। সাথে ইস্টার্ন রিফাইনারি থেকে আসে বাকি 10%। কিন্তু যুদ্ধ শুরুর পর কমেছে এই জ্বালানির আমদানিও, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। রিফাইনারি প্রোডাক্টটা যতদিন যদি শেষ হয়ে যায়, তাহলে রিফাইনারি থেকে আমাদের যে পেট্রোলটা আসতো সেটা বন্ধ হয়ে যাবে। আর অকটেন আমরা আসলে আমদানি করি, কিছু অকটেন আমদানি করি, কিছু আর ক্যাটালিস্ট আমরা আনি, যেগুলো আমরা ওই বর্তমানে যে পেট্রোল আছে পেট্রোলকে অকটেনে রূপান্তর করার জন্য আমাদের কিছু অতিরিক্ত কিছু জিনিস আমদানি করতে হয়। তো এইসব মিলিয়ে অকটেন পেট্রোলের উপর একটা চাপ আছে, বিশেষ করে ক্রুড সরবরাহ যদি বন্ধ থাকে। পেট্রোবাংলার তথ্যমতে গেল 5 বছরে গ্যাস ক্ষেত্র থেকে কনডেনসেট সরবরাহ কমেছে 2/3। তাই আগে বাড়তি তেল পাওয়া গেলেও তা কমছে ধীরে ধীরে। দেশেই উৎপাদন হচ্ছে চাহিদার শতভাগ পেট্রোল, যদিও এর বড় অংশ আমদানি করা কনডেনসেট ও ক্রুড অয়েলের উপর নির্ভরশীল। ফলে বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব দেওয়া হচ্ছে পেট্রোলেও। মূলত সব ধরনের জ্বালানির আমদানি ঠিক রেখেই পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সরকারকে। রাকিব হোসেন, 71, ঢাকা। এদিকে সময়ের সাথে আরো তীব্র হচ্ছে জ্বালানি সংকট। ফলে তেল সংগ্রহে প্রতিদিনই বাড়ছে ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকছে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনও। নির্ধারিত সময়ের আগে তেল শেষ হওয়ায় খালি হাতে ফিরতে হচ্ছে বহু গ্রাহককে। পাম্প মালিকদের দাবি যে সরবরাহ কমে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় বাধ্য হয়ে আংশিক বা সম্পূর্ণভাবে বিক্রি বন্ধ রাখতে হচ্ছে পাম্পগুলোতে। তেলের সংকটের কারণে আমাদের ভুগতে হইতেছে, কারণ এটা কতদিন চলবে তা কেউ বলতেও পারে না। তেল দিতেছে আপনার কোনো পাম্পে 200, কোনো পাম্পে 300, এভাবে না করে আপনার একটা ফিক্সড করে দেয়। বেশি টাকার বিনিময়ে তারা তেল নিয়ে যায় খুচরা বিক্রি করতেছে। আমি চাই এই জায়গার মধ্যে কঠোর নজরদারি থাকুক। ব্র্যাকের তেল আমরা মাঝে মাঝে পাই আপনার 200-250 টাকা লিটার কর, তাহলে কারণ এরা এই তেলগুলো পাইতেছে, আমরা পাইতে কষ্ট হয়, অথচ তারা সহজভাবে পাইতেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আর্থিকভাবে ভীষণ চাপে পড়েছে সরকার, যা অর্থনীতিতে রক্তক্ষরণেরও বড় কারণ। এনএসিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন পরিকল্পনা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন যে এলডিসি উত্তোলন পেছানোর পক্ষে যথেষ্ট যুক্তি আছে সরকারের কাছে, এজন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এগুলো হচ্ছে। আরো জানাচ্ছেন রাকিব হোসেন।
দেশে চাহিদার সিংহভাগ জ্বালানি আমদানি নির্ভর, যে কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সংকট দেখা দিয়েছে এই খাতে। শুধু তাই নয়, আশঙ্কাজনক হারে কমছে রপ্তানি আয়, আর ঝুঁকিতে বিনিয়োগ, কর্মসংস্থান, এমনকি প্রবাসী আয়ের বড় একটা অংশ। এনএসি ভবনে এক অনুষ্ঠান শেষে পরিকল্পনা ও অর্থমন্ত্রী জানান, বর্তমান প্রেক্ষাপটে আর্থিকভাবে ভীষণ চাপে পড়েছে সরকার। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। এর আগে এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশের প্রস্তুতি মূল্যায়ন নিয়ে বহুমুখী অংশীজনের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। সাংবাদিকদের জানান, চলতি বছরের নভেম্বরে গ্র্যাজুয়েশন হলে তা টেকসই হবে না, তাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অন্তত 3 বছর পেছানোর জন্য কাজ করছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। তো বাংলাদেশের কেস তো খুবই স্ট্রং, যেগুলো আমি বললাম। এই পরিপ্রেক্ষিতে গ্র্যাজুয়েশনের কোনো সুযোগ নেই। সময় পেছানোর উদ্যোগে একরকম স্বস্তিতে ব্যবসায়ী নেতারা, আর বিশ্লেষকদের মতে যেসব তথ্য উপাত্তের ভিত্তিতে সক্ষমতা মূল্যায়ন হয়েছিল তা টেকসই নয়। জোর করে চাপিয়ে দেওয়ার কিছু নাই। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা গ্র্যাজুয়েটেড হতে চাই, কিন্তু সেটা টেকসই হতে হবে। গ্র্যাজুয়েটেড হয়ে আবার যেন আমাদেরকে ব্যাকট্র্যাক করতে না হয়। সরকার যে 3 বছর যেটা অতিরিক্ত সময় চেয়েছেন, এই অতিরিক্ত সময়টা আমাদের যৌক্তিক এই চাওয়াটা, এবং এটা আমাদেরকে একটা সুযোগ দেবে যাতে করে আমরা গ্র্যাজুয়েশনটাকে টেকসই করতে পারি। সিডিপির যাচাই বাছাই ও সদস্য দেশগুলোর ভোটাভুটি দেশের পক্ষে এলে এলডিসি পেছানো সম্ভব, তবে তাতেও ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে কিছু দেশের। রাকিব হোসেন, ৭১, ঢাকা। ধীরে ধীরে বড় ধরনের দুঃসময় নেমে আসছে দেশের রপ্তানি খাতে। আগের অর্থনৈতিক সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বহু দেশে কেনাকাটা কমিয়েছেন ক্রেতারা, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশি পণ্যের উপর। উদ্যোক্তারা মনে করছেন, শিগগিরই এই খাত ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম, তাই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি হবে অর্থনীতিতে। মনিরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বহির্বাণিজ্যের ক্ষেত্রে দেশের প্রধান চালক রপ্তানি আয়ে সংকট বাড়ছে কয়েক মাস ধরেই। সবশেষ মার্চে যা ছিল আরও অপ্রত্যাশিত, কেননা বছর ব্যবধানে সার্বিক রপ্তানি কমে 18%, আর তৈরি পোশাকের ক্ষেত্রে যা ছিল প্রায় 5 ভাগের 1 ভাগ। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে দেশে আসে $350 কোটি কম, অথচ 1 বছর আগেও যা ছিল 450 কোটির ওপরে। উদ্যোক্তাদের মতে, যুদ্ধের আগে থেকেই বিভিন্ন দেশে সংকট চলছিল ট্রাম্প ট্যারিফের কারণে, যা আরও কঠিন করে তুলছে মধ্যপ্রাচ্য জনা। এই রপ্তানি যদি আমাদের সংকুচিত হয়, আমাদের কোনো ডাইভার্সিফাইড প্রোডাক্ট নাই, আমাদের ডেস্টিনেশনও লিমিটেড, এর মধ্যে যদি আমাদের ক্রেতা দেশগুলো যদি বিপদে পড়ে, ইনফ্লেশন হয়, এবং আজকেও দেখলাম যেভাবে এজিটেশন হচ্ছে আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে, তো তা আমার মনে হয় যুদ্ধটা বেশি দীর্ঘায়িত নাও হতে পারে। ইপিবির তথ্য অনুযায়ী মার্চে পোশাক ছাড়াও বড় ধরনের পতন হয়েছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়াসহ প্রধান খাতগুলোতে। শুধু তাই নয়, শীর্ষ 20 দেশের প্রত্যেক গন্তব্য থেকেই আয় কমেছে বছর ব্যবধানে। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ কমেছে ইতালিতে, জার্মানি, ডেনমার্ক ও তুরস্কে কমেছে 29%, আর সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র থেকে আয় কমেছে 18%। একই সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডার মতো বাজারও ছিল দুরবস্থায়। পরিস্থিতি উন্নতি করতে না পারলে দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়বে অর্থনীতিতে। বাংলাদেশের ইতিহাসে প্রথমেই অনবরত 8 মাস ডিক্লাইন করে যাচ্ছে, এবং এইটার কারণে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ভয়াবহ সংকট কিন্তু রপ্তানি খাতে। ইরান যুদ্ধ যদি এটা কন্টিনিউ করে, তাহলে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে, এটা কিন্তু আরও প্রকট আকার ধারণ করবে। এই মুহূর্তেই আমি অনুরোধ করব সরকারকে বিকল্প জ্বালানি ব্যবস্থা যেন তারা উদ্যোগ নেন। পিপলস কনফিডেন্স ব্যাক টু ব্যাক এফেক্টেড হওয়ার কারণে এই ধসটা পড়েছে। এখন আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে কিভাবে রিভাইভ করতে পারবো, আমাদের বিজনেসম্যানরা কিভাবে সরকারের সাথে বসে এই মার্কেট রিভাইভালের জন্য উদ্যোগ নেবেন, সেটা হচ্ছে এখন দেখার সময়। সবশেষ অর্থ বছরের ধারাবাহিকতায় 2025-26-এ $5,500 কোটি রপ্তানির লক্ষ্য দেয় সরকার, কিন্তু তা অর্জনে বাকি 3 মাসে আনতে হবে $2,000 কোটি।
যা প্রায় অসম্ভব। মইনুল হাসান, ৭১, ঢাকা। রমজান জুড়ে নিত্যপণ্যের চড়া দাম থাকার পরও মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১%। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। ফলে ফেব্রুয়ারির চেয়ে এক মাসেই এই হার কমল ০.৪২% পয়েন্ট। তথ্য অনুযায়ী এই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮%। যদিও সামান্য বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে। শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি ছিল খানিকটা বেশি। এদিকে সরকার নানা উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব ছিল খুবই সীমিত। জনগণের দেয়া ভ্যাটের ৩০ থেকে ৪০% যাচ্ছে অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের পকেটে। প্রক্রিয়া আধুনিক না হওয়ায় এই সুযোগ পাচ্ছেন এসব অসৎ লোকজন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর প্রাক বাজেট আলোচনায় এমন মত তুলে ধরেন আমেরিকান বাংলাদেশ চেম্বার এর নেতারা। বিনিয়োগ বাড়াতে নীতির ধারাবাহিকতা রক্ষার দাবি জানিয়েছে অ্যামচেম। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ভ্যাট আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। অনিয়ম বন্ধে ১.৫ দশক আগে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার ইসিআর চালু করে এনবিআর। এরপর চালু করা হয় ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি। মাঝে প্রক্রিয়ার অটোমেশনে নেওয়া হয় ভ্যাট অনলাইন প্রকল্প। কিন্তু এত কিছুর পরও কাঙ্ক্ষিত হারে বাড়েনি আদায়। আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স আমরা বেশি আদায় করতে পারবো। এই প্রাক বাজেট আলোচনায় ভ্যাট ফাঁকির ভয়াবহতা মনে করিয়ে দিলেন এমসেম সভাপতি। 30 থেকে 40% ভ্যাট বোধহয় আমাদের এক্সচেকারে আসছে না। এখানে ভ্যাটকে অটোমেশন করাটা খুবই দরকার। এর বাইরে আমাদের পলিসি প্রেডিক্টেবিলিটি ইজ ক্রিটিক্যাল। আমরা মনে করি যে আমাদের যদি লং টার্ম পলিসি না থাকে, আমরা যদি শর্ট পলিসি নিয়ে কাজ করি, তাহলে ইনভেস্টার কিন্তু আপনার ডিমোটিভেটেড হয়ে যায়। অনুষ্ঠানে বার্ষিক লেনদেনের উপর ন্যূনতম কর 1% থেকে কমানোর প্রস্তাব করে আমেরিকা চেম্বার। তবে এনবিআর চেয়ারম্যান এই কর 2.5% করার ইঙ্গিত দেন। আমাদের উপরে এবার প্রেশার হচ্ছে 1%কে 2.5% করার জন্য। আমরা এটা কন্টেইন করার আপ্রাণ চেষ্টা করছি, এটা বাড়াবো না, 1 নম্বর। আর এটার ফলে আপনাদের যে ট্রাবলটা হয়, এটাকে আমরা কিভাবে সুদিং করতে পারি, আপনারা একটু কাইন্ডলি অ্যানালাইসিস করে আমাদেরকে দেন। আলোচনায় কাস্টমস হাউসগুলোতে রিফান্ড সহজ করার দাবি জানান বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এছাড়া নারীদের জন্য করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ করার দাবি জানায় উইমেন চেম্বার। নারী নেতৃত্বাধীন ব্যবসার জন্য কর নীতি নিউট্রাল থেকে আপনি সাপোর্টিভ করেন। মইনুল হাসান, ৭১, ঢাকা। দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।